দর্শক বন্ধুরা, টিভিএন 24 টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কু চৌধুরী আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগত। হ্যাঁ, তো শুরু হয়ে গেল আবার কমিউনিটির আজকের বাফেলো অভিযান। আজকে আমরা চলেছি বাফেলো ডাউন টাউনে একজন প্রফেশনালের সাথে দেখা করতে। তার আগে বাফেলো কয়েকজন মানুষকে ধন্যবাদ দিতে চাই, যাদের ছাড়া এই অভিযান এতটা সহজে করা সম্ভব হতো না। যারা আমাদেরকে পথ দেখিয়েছে, কানেক্ট করেছে সবার সাথে, সাথে থেকে সঙ্গ দিয়ে এন্টারটেন করেছেন, হাতে হাতে কাজ করে আমাদের কাজকে সহজ করেছেন। ধন্যবাদ রাজন, ধন্যবাদ রেজা ভাই, ধন্যবাদ সোহেল ভাই, ধন্যবাদ আমরান, ধন্যবাদ জিসান, ধন্যবাদ রাকিব ভাই, ধন্যবাদ ইয়াসিন ভাই, ধন্যবাদ করিম ভাই। আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, জানেন তো। এই বাফেলোর সবার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আগে ভাগে জানিয়ে রাখছি। আর আমরা চলে এসেছি বাফেলোর ডাউন টাউনের। বন্ধুরা, আমরা আপনাদেরকে এখন নিয়ে আসছি বাফেলো ডাউন টাউনে। একটা কথা বলতে চাই, আসেন আমার সাথে। আমরা এসেছি একজন পাইলটের সাথে দেখা করতে। তবে তিনি এখন আর বিমান ওড়ান কিনা তা আমরা জানি না, তবে তিনি আমাদের কমিউনিটিকে তার সেবা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা বলতে পারি। ওকে বন্ধুরা, আমি যার খোঁজে আসছি ইনি আমাদেরকে আজকে এই বাফেলো ডাউন টাউনে কমার্শিয়াল স্পেস কিভাবে নেবেন সে ব্যাপারে বলবে। ভাই, আপনার নামটা বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম রাকিব। আমি হান্ট রিয়েল এস্টেটের সাথে আছি, কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল দুইটা রিয়েল এস্টেট করি। এবং আমি আপনাদেরকে একটা রাফ আইডিয়া দিব যে বাফেলোতে কমার্শিয়ালের অনেক ধরনের বিজনেসের অপরচুনিটি আছে সে সম্পর্কে। বাড়ি তো সেভাবে বিক্রি হয়ে গেছে, তো দেখলাম বাড়ির অনেক দাম, তবে কমার্শিয়াল স্পেস সম্পর্কে আমরা খুব একটা বেশি জানি না। কমার্শিয়াল স্পেস বলতে আমরা বুঝি, ধরেন আপনি যদি বাড়ির কথা বলেন, 1 থেকে 4 ইউনিট পর্যন্ত হচ্ছে রেসিডেন্সিয়াল, 5 ইউনিট থেকে আপনার 200 ইউনিট 300 ইউনিট পর্যন্ত হচ্ছে কমার্শিয়ালের অংশে। তো 5 ইউনিটের উপরে যখন হয় তখনই হচ্ছে এটা কমার্শিয়ালের আন্ডারে। কেন? কারণ হচ্ছে গিয়ে কমার্শিয়ালের জন্য সেপারেট লোন লাগে, টার্মস অ্যান্ড কন্ডিশন ডিফারেন্ট থাকে। রেসিডেন্সিয়াল অনেক সহজ এর, এবং মানুষজন যেহেতু কমপ্লেক্স জিনিসটা বুঝে না, সে কারণে তারা সহজ জিনিসটাতে ইনভেস্ট করতে চায়। আপনি খেয়াল করে দেখবেন যে ক্যানাডার একটা বড় অংশ মানুষ থাকে গিয়ে আপনার টরন্টো এলাকায়। সো তাদের অনেক জিনিসপত্র, মালপত্র আমেরিকা থেকে ক্যানাডাতে যায়। সো সেই কারণে এখানে একটা স্টোরেজ ফ্যাসিলিটিস দরকার। আপনি যদি দেখেন অ্যামাজনের কথা, অ্যামাজন অলরেডি 3টা হাব তৈরি করেছে। একটা ছোট জায়গার মধ্যে এত বড় বড় ওয়্যার হাউস কেন তৈরি করেছে? বিকজ তাদের বিজনেস হচ্ছে। এখন ধরেন যারা ছোট ছোট বিজনেসম্যান আছে বিভিন্ন ধরনের, এই বিজনেসম্যানরাও যদি বিজনেস করতে চায়, তাদের বিজনেস করার স্কোপ আছে, এবং এই বিজনেস করার স্কোপের জন্য তাদের অবশ্যই তাদের স্টোরেজ ফ্যাসিলিটিস দরকার। যদি বলি যে আমি লিভিং কন্ডিশন আপনি নিউ ইয়র্কের সাথে বা বিভিন্ন বড় বড় মেগাসিটির সাথে যদি কম্পেয়ার করেন, নিউ ইয়র্কে কিন্তু আপনি যেখানেই থাকেন না কেন আপনি একই ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন, হেলথ ফ্যাসিলিটিস একই রকমই পাচ্ছেন, বাট লাইফ কস্ট এখানে অনেক কম। তো একজন মানুষ নিউ ইয়র্কে হয়তো স্ট্রাগল করতেছে, সে হয়তো 5-6 হাজার টাকা ইনকাম করে সে রান করতে পারতেছে না। এখানে হয়তো সেম ধরনের লাইফস্টাইল সে যদি চায়, হয়তো 2,500-3,000 এই যে মানুষগুলি তারা যদি বাফেলোতে আসে, তাদের জীবনের মান উন্নত হচ্ছে, বাচ্চাদের পড়ালেখার ভালো ব্যবস্থা আছে। আমি একটা যদি ছোট উদাহরণ দিই, আপনার বাফেলোকে কেন্দ্র করে আমি যদি 100 মাইল একটা রেডিয়াস টানি, 48টা ইউনিভার্সিটি এখানে। আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমার নিউ ইয়র্ক সিটিতে একটা বাড়ি আছে হয়তো 4-5 লাখ টাকা বা 6 লাখ টাকা দামের, আমি বাড়িটা বিক্রি করে দিলাম এবং আমি সেটেল হতে চাই গিয়ে বাফেলোতে। তো সেইখানে আসার পরে দেখা যাবে হয়তো যে বাড়িটাতে সে থাকতেছে ওরকম একটা বাড়ি হয়তো আমরা 2 থেকে 2 লাখ টাকার মধ্যে কিনে দিতে পারি। বাকি যে টাকাটা থাকতেছে সেটা দিয়ে হয়তো আমরা একটা রেস্টুরেন্ট কিনে ফেলতে পারি। তো তাকে তার কর্মসংস্থানও হয়ে যাচ্ছে, তার আবাসনও হয়ে যাচ্ছে। যদি আমরা এইভাবে চিন্তা করি যে না, কেউ এখানে থাকতে চাচ্ছে না, বাট সে একটা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে এবং রিটার্নও খুঁজছে, তো আমরা নর্মালি রেসিডেন্সিয়াল কমার্শিয়ালের মধ্যে তফাৎ হচ্ছে কি, কমার্শিয়ালে আমরা সবসময় ইনভেস্টরদের সাথে কাজ করি। তো এখানে যদি সে $1 মিলিয়ন ইনভেস্ট করে, হয়তো সে 8 থেকে 10 ইউনিটের একটা বাড়ি নিতে পারে, 2টা বাড়ি নিতে পারে,
বড় বড়, সে হয়তো একটা গ্যাস স্টেশন নিতে পারে 800 থেকে 850-র মধ্যে। এরকম অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে এবং রেট অফ রিটার্ন এখানে অনেক অনেক বেশি। নিউ ইয়র্ক সিটিতে বা বিভিন্ন বড় বড় সিটিতে আপনারা যারা আছেন, আপনারা ঘুরে যান, বাফেলো, নায়াগ্রা এই অংশগুলি দেখে যান। নায়াগ্রা ফলসের আরেকটা বড় জিনিস আমি বলতে চাই যে নায়াগ্রা ফলসে তারা গভর্নমেন্ট থেকেই তার ড্রাইভ নিচ্ছে যে তারা ট্যুরিজমটাকে ফ্লোরিশ করবে। গভর্নমেন্ট যখন ট্যুরিজমকে ফ্লোরিশ করবে, দ্যাট মিনস তারা প্রচুর টাকা ইনভেস্ট করবে এখানে। মানুষজন এসে আপনাদেরকে কি ধরনের কথা বলে যে তারা বাফেলোতে আসতে চায় না, কি ধরনের ভয়ে তারা ছিল আগে? একটা সময় ছিল গিয়ে যে ইউর রাইট যে ঠান্ডাটা একটা বড় ব্যাপার। ঠান্ডা পড়াটা ব্যাপার না, ঠান্ডার পরবর্তী যে অ্যাক্টিভিটিসটা সেটা অনেক ইম্পর্টেন্ট। যে আপনার স্নো পড়েছে ৩-৪ ফিট, কত তাড়াতাড়ি এটা ক্লিন করে নিয়ে যাচ্ছে। তো ধরেন আমি যদি বলি যে আগে হয়তো অত মানুষ ছিল না, সেরকমভাবে ট্যাক্স দিত না। এখন হয়তো আমরা অনেকেই ট্যাক্স দিচ্ছি, ভালো, ভালো স্থাপনা তৈরি হচ্ছে। তো সেই ডিলে টাইমটা অনেক কমে গেছে। তো আমি ৩ বছর আগে এসেছি। তখন হয়তো লাইসেন্স রিয়েলটর বাঙালিদের মধ্যে হয়তো ২-৩ জন ছিল। এখন প্রায় ১৫-২০ জনের উপরে। একটা সময় যারা লাইসেন্সড না, তারা হয়তো মানুষজনকে বিভিন্নভাবে আ বিভিন্ন বিপদে ফেলেছে। লাইসেন্সড এজেন্ট হিসেবে আমার সবসময় নিয়ম হচ্ছে গিয়ে ডিসক্লোজ করা। আমি যখন একজনকে বাড়ি দেখাবো, তাকে আমার বলা উচিত যে বাড়ির ভালো জিনিস হচ্ছে গিয়ে এগুলি, খারাপ জিনিসগুলি হচ্ছে এগুলো। এবং যাতে সে চিন্তা করতে পারে যে আমি খারাপ জিনিসগুলি সহ এই বাড়িটা নিবো কি নিবো না। যদি আপনি ডিসক্লোজটা না করেন, তখন হচ্ছে গিয়ে সমস্যা। বাড়ির দাম বাড়া কমাটা তো নির্ভর করে ভাই ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে। এবং আপনারা জানেন যে বর্তমানে কনস্ট্রাকশন কস্টটা অনেক বেশি বলেই আমাদের সাপ্লাই কম, ডিমান্ড অনেক বেশি। আমি যদি রাফলি একটা উদাহরণ দেই, অ্যারাউন্ড বাফলোতে প্রতি বছর ৩,০০০, ২.৫ থেকে ৩,০০০-এর মতো বাড়ির প্রয়োজন প্রতি বছর। নতুন বাড়ি তৈরি হয়ে গিয়ে ৪০০ থেকে ৫০০। তো আপনার দরকার হচ্ছে ৩,০০০, আপনার আছে হয়তো ৮০০-৯০০, তো দামটা তো কিছুটা বাড়বেই। আপনি জানেন যে বাঙালিরা অনেক বেশি বৈষয়িক। তারা বাচ্চা, সন্তান, পরিবার নিয়ে একসাথে থাকতে চায়। বুড়ো বাবা-মা সাথে নিয়ে থাকে। তারা নামাজ-টামাজ পড়তে যায় এবং একটা হারমোনি আছে। তো এই ধরনের বন্ডিংস যখন একটা নেইবারহুডে দেখা যায় যে ৪-৫টা ফ্যামিলি এরকম তৈরি হয়, দেখা যায় আস্তে, আস্তে নেইবারহুডটা চেঞ্জ হয়ে যায়। কারণ আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে বাঙালিরা এখানে তারা খুব পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে এবং তারা বাড়ি অনেক সুন্দর মেইনটেইন করে চলে। তো আপনার একটা নেইবারহুডে যদি ৫টা বাড়ি অনেক সুন্দর করে মেইনটেইন করে, তখন কিন্তু অন্যান্য যারা নেইবার আছে তাদেরকে ইন্সপিরেশন করে। আপনারা বাফেলোর যে আমাদের স্কোপগুলি আছে সেগুলিকে যে আপনারা সবার সামনে তুলে ধরছেন, আমি বলব যে এটা আপনারা অনেক বড় একটা উপকার করছেন তাদের জন্য। আমাদের জন্য একটা বড় উপকার করছেন। আমি যেভাবে দেখছি বাফেলো উন্নত হচ্ছে, আমরা বাংলাদেশিরা যেভাবে এখানে আসছি, একদিন তো বাফেলো আমরা দখল করে নেব। বন্ধুরা চলুন হালকা একটু বাফেলো ডাউনটাউন হেঁটে আসি। আজকাল প্রতিদিন আমি কম বেশি ১০,০০০ স্টেপ হাঁটি। এটা অনেকটা নেশার মতো হয়ে গেছে। হাঁটি আর দেখি আমার আশপাশ। কোনো এলাকাকে জানতে দেখতে হাঁটার কোনো কিন্তু বিকল্প নেই। বাফেলোর বাস সার্ভিস, যারা নিউ ইয়র্ক সিটিতে থাকেন সেই রকম বাস কিন্তু এখানে পাবেন না, মানে অত ঘন ঘন ট্রেন বাস পাবেন না। তবে এটা হচ্ছে বাফেলোর বাস সার্ভিস, যত সম্ভব $2। ও একটা রাইডের জন্য $2 দিতে হবে। আবার কমিউনিটির বাফেলো অভিযানে আমরা কত কিছুই না দেখলাম, দেখা যেন শেষ হয় না। আমরা খবর পেয়েছি যে বাফেলো ডাউনটাউন এলাকায় অনেক বাংলাদেশি প্রফেশনাল তাদের কর্মকাণ্ড পরিচালনা করছেন। তো চলুন তাদের আরেকজনকে খুঁজে বের করি। এই বিল্ডিংটা সুন্দর না? হ্যাঁ, কি সুন্দর বিল্ডিং। চলেন এর ভিতরে কি আছে তার সাথে দেখা করে আসি। সময় হয়ে গেল টিভিএন 24 টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠানের একটা ছোট্ট বিরতি নেওয়ার। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। তো চলে আসলাম বিরতির পরে আবারও টিভিএন 24 টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে। বিরতির আগে খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছিলাম বাফেলো ডাউনটাউনের ফ্রাঙ্কলিন স্ট্রিটের একটা সুন্দর পুরাতন ভবনে। মনে আছে তো?
আমেরিকান ড্রিম কি? আমেরিকান ড্রিমে যেটুকু জানি একটা বড় গাড়ি থাকবে, একটা বড় বাড়ি থাকবে, সবকিছু বড় বড় থাকবে। তা গাড়ি থাকতে হবে। আর গাড়ি যখন থাকবে, সে গাড়ি নিয়ে থাকবে নানান বিড়ম্বনা। ৪টা চাকা যখন রাস্তায় চলবে, সেটা কোথায় কখন কার সাথে টক্কর দেবে, কোন খাদে পড়ে যাবে, ঘুমিয়ে গেলাম কিনা। এই যে অ্যাক্সিডেন্ট, এরপরে আমরা কি করব? আমার নাম হচ্ছে থানন ব্রেসভি। আমি লন্ডনের ব্যারিস্টার। আমি অ্যাটর্নি এক্সাম দিছি, এখন জাস্ট ওয়েটিং ফর মাই রেজাল্টস ইনশাআল্লাহ। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, কিন্তু আমি ঢাকায় বড় হয়েছি গুলশানে। 2019 আমি আমেরিকাতে মুভ করছি, কিন্তু তার আগে আমি লন্ডনে ছিলাম 6 বছর। আমি যেখানে আমি আমার ডিগ্রি নিছি, আমার ল ডিগ্রি নিছি। ইঞ্জুরি নিয়ে কিছু কেসেস অবশ্যই। গাড়ি চালাইলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, তো আমাদের একটা জাজ, যে আমাদের জাজ, তারও তো গাড়ি সে কাউকে অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা তো পুরোপুরি হচ্ছে আমাদের আল্লাহর হাতে, এখানে আমাদের হাতে কিছু নাই। তো যদি আমাদের ফল থাকে, আমরা কোনো সময় ঘাবড়াবো না, অ্যাজ লং অ্যাজ আমরা একটু কাম থাকবো। কাম থেকে আমাদের পুলিশকে আমাদের ভার্সন অফ দ্য স্টোরি আমরা বলবো। আর যদি আপনার কোনো একদমই না ফল থাকে, অফকোর্স ওই টাইমে আরও বেশি করে আমি কাম থাকবো। আমি ইংলিশ আইনো, আমাদের একটু ব্যারিয়ার আছে, আমরা ইংলিশটা বলতে আমাদের একটু কষ্ট হয়, কিন্তু আমরা একটু ঠান্ডা থাকবো। ঠান্ডা থেকে আমাদেরকে পুলিশকে অ্যাটলিস্ট আমাদেরকে বলতে হবে দিস ইজ হোয়াট হ্যাপেন, যেন আমার পুলিশ যেন রিপোর্টটা আমাদের পক্ষে না লিখলেও অ্যাটলিস্ট যেন নিউট্রালভাবে একটা নিউট্রাল অ্যান্ড আর্টিকুলারভাবে যেন একটা সুন্দর একটা রিপোর্ট লাগে, উইচ ইজ কি ফর আওয়ার ইন্স্যুরেন্স কোম্পানি। তারপর তো আমরা আছি, আমরা হচ্ছে স্ট্রিট ক্যামেরা থেকে আমরা ভিডিও নেই, আমরা আশেপাশে যে স্টোরস আছে, স্টোর থেকে আমরা ফুটেজগুলো নেই। যদি আশেপাশে উইটনেস থাকে, উইটনেসদের সাথে আমরা কথা বলি, আমরা অনেক আমাদের ওন ইনভেস্টিগেশন করতে পারি। কিন্তু পুলিশ রিপোর্টটা আমরা হয়তো বা এটা ইটস নট অ্যাডমিসিবল ইন কোর্ট, কিন্তু টু অ্যান এক্সটেন্ট ভাইয়া, টু অ্যান এক্সটেন্ট তো এটা আপনার ইন্স্যুরেন্স কোম্পানি এটাকে দাম দেয়। গাড়ি তো ভেঙে গেছে, ওরা নিয়ে গেছে, আমি বাসায় চলে আসছি, এইবার কি করব? এবার হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি এখন ফোন দিবে। এখন হয়তো বা আমার ফল্ট নাই, এখন ওই পক্ষ যে লিখে দিছে পুলিশ রিপোর্টে যে ও থানন এর ফল্ট, কিন্তু থানন তো জানে যে আমার ইংলিশের জন্য আমি আমার কথাটা বলতে পারি নাই। এই জন্য এখন ওই ইন্স্যুরেন্স কোম্পানি, আমার ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড যে ড্রাইভার আমাকে হিট করছে, ওরা দুইজনই মনে করতেছে থানন ইজ অ্যাট ফল্ট, উইচ ইজ টোটালি ইনকারেক্ট। তখন আমি বলবো যে ইন্স্যুরেন্স অ্যাডজাস্টারদের সাথে না কথা বলে এক্সপার্টদের সাথে কথা বলা, যেন এক্সপার্টটা তখন বলে যে না, তুমি যে রিপোর্টটা লেখছো দ্যাটস কমপ্লিটলি রং। কাজ ভাইয়া, আমার বাঙালি ক্লায়েন্টদের সবসময় পুলিশ রিপোর্টে আমাদের ফল দেওয়া থাকে, অলওয়েজ অলওয়েজ অলওয়েজ। যেমন সে আমার ক্লায়েন্ট এসে বলবে যে দেখো থানুন ভাই এটা কি, আমার ভুলই নেই, আমাকে এখানে ভুল লিখে রাখছে। পুলিশ রিপোর্টটা কিন্তু অ্যামেন্ড করতে চায় না পুলিশরা, একবার লিখে ফেলে এটা খুবই ডিফিকাল্ট ভাইয়া অ্যামেন্ড করা। তখন ওরা বলে যে তুমি তোমার ইন্স্যুরেন্স কোম্পানি দাও, ইন্স্যুরেন্স কোম্পানিকে তোমার ইনভেস্টিগেশন করতে বলো। তখন হবে কি, তখন আমরা যদি কথা বলি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে, তখন আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে বলবো যে ভুলেও তুমি লায়াবিলিটি এটা অ্যাকসেপ্ট করবা না, এখানটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল, সেজন্য আমি আমার সাইড, আমার ক্লায়েন্টের সাইডটা স্টোরি ও বলতে পারে নাই। সেজন্য ইন্স্যুরেন্স কোম্পানি তুমি পুলিশ রিপোর্টটা দেখে তুমি এই জাজমেন্টটা করো না। এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। ভাইয়া, ইন্স্যুরেন্স কোম্পানি আর মাল্টি-মিলিয়ন ডলার কোম্পানিজ, রাইট? দে আর হিউজ কোম্পানিজ। হ্যাঁ, এখন ল ফার্মরা তখনই জিততে পারে ইন্স্যুরেন্স কোম্পানিতে ইফ ইউ আর বিগ ল ফার্ম। তুমি যদি একটা ছোটখাটো, আমি আছি ঠিক আছে, আজকে আমি মনে করলাম যে থানা আজকে আমি অ্যাটর্নি হয়ে গেছি, আমি আমার ভাইকে নিয়ে আমি একটা ছোট্ট একটা রুম নিয়ে আমি এখানে পার্সোনাল ইনজুরি করবো, ইম্পসিবল। এটা ইমিগ্রেশন না, এটা হচ্ছে ফ্যামিলি ল না, যেখানে আমার জাস্ট খালি পেপার আমি ফাইল করতেছি, রাইট? হ্যাঁ, এই ফ্যামিলি লতে আমার কোর্টে যেতে হয়, আমি অ্যাডজাস্টারদের সাথে নেগোসিয়েশন করি 24/7। যখন এটা কেসটা সুটে চলে যায়, তখন এটা ডিফেন্স অ্যাটর্নিদের তখন অ্যাসাইন্ড হয়, তখন আমাদের অ্যাটর্নিটা ওদের সাথে নেগোসিয়েশন করে জাজদের সামনে। যদি আপনার মনে হয় আপনি ইনজুরি হয়েছেন, যদি আপনার খালি প্রপার্টি ড্যামেজ, যে আমার গাড়িটা ভাইয়া কি হলো, আমার তো ইনজুরি হয় না, কিন্তু আমার গাড়িটা তো ভেঙে ফেলছে, এটা আমি কি করবো? আমি জানি আমার বাঙালি ভাইদের বলতে কষ্ট হয়, তখন আমি আসি। আপনি আমাকে ফোন দিবেন, আপনি ইনজুরি হন বা আপনার প্রপার্টি ড্যামেজ হোক, যেই কারণেই হোক, আপনার যদি একটা ক্রিমিনাল ম্যাটারও থাকে, আপনার ছেলেকে ফোন দেবেন, আপনার ভাইকে ফোন দেবেন, আপনার ফ্রেন্ডকে ফোন দেবেন, আমি সবার জন্য আছি 24/7 ইনশাল্লাহ। যারা কেস করে দিল, হ্যাঁ। তারা যদি এই ফিজিক্যাল থেরাপিতে যদি না যায়, তাহলে কি এই কেসটা স্ট্রং হয়? ক্লেম, স্যুট দুই জিনিস। হ্যাঁ ভাইয়া, ক্লেম হচ্ছে আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম করলাম যে হেই আমার ভাই ইজ ইনজুর্ড, আমি একটা ক্লেম করতেছি, আমি কিন্তু কোর্টে কেস ফাইল করি নাই, স্যুট না। কিন্তু আমার ভাইয়ার ফ্র্যাকচার হয়েছে, সাথে সাথে আমি আমার সেক্রেটারি বলবো যে এটা সমাজে কমপ্লেন ড্রাফট করে এটা তাড়াতাড়ি ফাইল কর। যদি সার্জারি হয়, হ্যাঁ, বা অনেক গ্রেভ একটা ইনজুরি হয়, আর যদি ছোটোখাটো সফট টিস্যু ইনজুরি হয়, তখন আমরা এটাকে ক্লেম করি ভাইয়া। তখন ক্লেম করার পর যদি আমার ক্লায়েন্ট ট্রিটমেন্ট না করে, এটা ক্লায়েন্টের ব্যাপার। আপনার যদি মনে হয় আপনি ট্রিটমেন্ট করে ডান, আপনি আমি সুস্থ হয়ে গেছি, আমি ওই যতটুকু ট্রিটমেন্ট করছি ওই ট্রিটমেন্ট নিয়ে আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে যাবো, এবার টাকা দাও আমার ক্লায়েন্টকে। এই ধরনের কেস
কত বছর পর্যন্ত চলে আর এত লেন্দি হয় কেন? আচ্ছা ভাই, এই যে একটা এক্সাম্পল দিলাম হচ্ছে ভাইয়ার সাথে, যেটা আমরা এক্সাম্পল দিলাম সেটা হচ্ছে একটা ভাইয়া ট্রিটমেন্ট করছে হচ্ছে মাত্র 1 মাস, রাইট? এখন আমার এরকমও কেস আছে যারা আমার ক্লায়েন্টের 2-3টা করে সার্জারি লাগছে, যেসব কেস মাল্টি মিলিয়ন হয়, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 100,000, সরি 400,000, 500,000, 600,000, 700,000, এইসব কেসগুলা অ্যাটলিস্ট 3-4 বছর কেস চলে। এছাড়া এতগুলো টাকা কেউ দেয় না। তো এখন আমার ক্লায়েন্ট, যে ক্লায়েন্টের অলরেডি 2-3টা সার্জারি হয়েছে, ওরা যদি বলি ঠিক আছে ভাই 3টা সার্জারি করছেন, আমি 1 বছরের মধ্যে এটা সেটেল করে ফেলাই, তখন বেচারা জন্য আমি এটা আনফেয়ার হয়ে যাবে। আমি তার জন্য 600,000 সেটেল করে ফেললাম, হ্যাঁ, 1 বছরের মধ্যে। কিন্তু ভাইয়া এই কেসটা যদি আমি 3টা বছর একটু টানি, 4টা বছর যদি টানি, ডিফেন্স অ্যাটর্নিরা অতিষ্ঠ হয়ে যাবে, তখন আমি এই কেসটাই আমি 1.5 মিলিয়ন, 2 মিলিয়নে সেটেল করতে পারবো। এই লোকটা যদি $1 মিলিয়ন পায় পকেটে, তো এটা খারাপ কি? আমি কি আমার অ্যাটর্নি চেঞ্জ করে ফেলতে? অবশ্যই পারবেন, ডাক্তারের মতো। আপনার যে ডাক্তারকে পছন্দ হবে, আপনার অন্য একটা ডাক্তার কাছে যাবেন না? আমাদের লয়ারদের হয়তোবা 2-3 হাজার কেস আছে, আমাদের জন্য তো একটা নাম্বার, কিন্তু একটা ক্লায়েন্টের জন্য তো ভাই এটাই সব। আমরা এই ফ্রাস্ট্রেশনটা খুব ভালো বুঝি। আপনি আমাকে যে বাংলায় কথা বলবেন, আমি এই কথাটা আমি ইংলিশের জাজের সামনে যে আর্গুমেন্ট করবো। ইয়েস, তাহলে আমাদের একটা শক্তি হলো বাফেলোতে, আর একটা শক্তি এটা। আজ সারাদিন আকাশ গোমড়া হয়ে আছে জানেন, হালকা বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছে না। সেই সকাল থেকে বিরামহীন ছুটে চলেছি বাফেলোর কোথায় কে আছে তার খোঁজে, শুধুমাত্র আপনাদের জন্য। বন্ধুরা, কাজ করতে করতে খিদে লেগে তো যাবেই, তো আমরা আসছি এখানে একজনের সাথে একটু দেখা করতে, কিন্তু নিচে দেখে গেলাম একটা রেস্টুরেন্ট। এটা কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্ট, এখানে কিন্তু ভাত পাওয়া যায়। সত্যি বলতে কি, আমি একজন পুরোদস্তুর ভীতু বাঙালি। বার্গার স্যান্ডউইচ খাওয়ার পর একটু ভাত না খেলে আমার যেন কেমন পেট ভরে না। আর বন্ধুরা মনে রাখবেন, প্রকৃত ক্ষুধাই খাদ্যবস্তুকে সুস্বাদু করে। একটা জিনিস বলি, এই লাভ বার্ড, আমার কোনো ধারণাই ছিল না লাভ বার্ড নামে একটা রেস্টুরেন্ট এখানে আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট। আসলে রেস্টুরেন্টের আশেপাশে তেমন কোনো দোকানও নাই, এটা একটা কেমন যেন একটা ফাঁকা ফাঁকা একটা মিডল অফ নো হয় আমার কাছে মনে হয়েছে। কিন্তু এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ হচ্ছে এটা। এটা হচ্ছে ওদের একটা ছোট্ট অডিটোরিয়াম, এখানে বাংলাদেশিদের ছোট ছোট অনুষ্ঠান প্রচুর হয়, যার কারণে এখানে মানুষ আসে এবং তারা এই রেস্টুরেন্টে খাবারের অর্ডার দেয়। আর আমরা যারা 2-1 জন আশপাশ দিয়ে আসছি, উপরে কিছু বাংলাদেশিদের অফিস আছে, যার কারণে এই রেস্টুরেন্টটা সবাই চেনে, আমি চিনতাম না। ভাই থ্যাংক ইউর আগে আপনার নাম এবং জিয়ালাটা বলেন। আমার নাম মানিক মজুমদার, আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা, কুমিল্লাতে আমার অবস্থান। একদম শহরে? জি। চরম বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি লেগে আছে, আমরা যেখানে যাচ্ছি আমাদের লেট হয়ে যাচ্ছে। তো ভাইয়ের একটু লেট হয়ে গেছে, উনি লাভবার্ডের স্বত্বাধিকারী। আপনি কি করেন কমিউনিটির জন্য? আসলে কমিউনিটি বিভিন্ন প্রোগ্রামে আমি থাকি, যতটুকু আমার জন্য পারি আমি আমার থেকে করি। বিভিন্ন ধরনের লাস্ট 2022 ব্লেজারে আমি ব্লেজার্ড হিরো তে একটা পদক পাইছি, গভর্নর পদক। আপনার এখানে খেয়েছি এবং খাবার নিয়েও যাচ্ছি, দেখেন কিন্তু। থ্যাংক ইউ, এটা আমার সৌভাগ্য যে আপনি আমার এখানে খাইয়েছেন, এবং আমি আমার যারা আসছে কাস্টমার এবং শুভানি ভাই সবাইকে লাভবার্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং লাভবার্ডে আসার আমন্ত্রণ করব। বন্ধুরা, আমরা আছি বাফেলোর গ্রেটার স্ট্রিটে। এই মুহূর্তে যার সাথে দেখা করতে যাচ্ছি তিনি একজন আইন প্রফেশনাল, তবে তার বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসার গল্প শুনেছি আমরা। অ্যাটর্নি সাহেব, আমার নাম টিঙ্কু। ফার্স্টলি আমি এম নুরুজ্জামান, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট। আমি মূলত আসছি ঢাকা থেকে, আর আমার জেলা এমনি মেহেরপুর। আর আমি এখানে আসি অ্যাকচুয়ালি আমেরিকাতে আসি 2010-এ, বাট বাফেলোতে আমরা মুভ করছি 2022-তে। মেহেরপুরের কোথায় বাড়ি? মেহেরপুর সদরে। আমার জন্ম মুজিবনগরে, বাট আমার বাসা একদম সদরে, মেহেরপুর মল্লিকপাড়া। আমার বাড়ি কুষ্টিয়া।
টু হিয়ার দ্যাট, যে আমাদের একই এলাকার মানুষ পেয়েছি। অনেকেই জানেন যে সাধারণত বিদেশ বিভূঁইয়ে কুষ্টিয়া মেহেরপুর লোকজন একটু কম, বাট আমি মোর দ্যান হ্যাপি যে আমি আমার একদম বৃহত্তর মানে কুষ্টিয়া। হাত মিলাইনি। মূলত আমি এখানে আমেরিকান ইমিগ্রেশনের সব রকম সার্ভিসই দিচ্ছি, এবং সেই সাথে জাফরান ইমিগ্রেশন, আপনাদের ফ্যামিলি ইমিগ্রেশন, স্কিল বেসড ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন, ইভেন অ্যাজাইলাম, এছাড়া যে যতগুলো ইউএসসিএস এর ফর্ম আছে, নাগরিকত্ব বলেন, ফ্যামিলি অ্যাপ্লিকেশন বলেন, হ্যাঁ, ইএডি বলেন, গ্রিন কার্ড বলেন, এভরিথিং আমরা দিচ্ছি। এবং সেই সাথে আমরা ঢাকাতেও শুরু করেছি আমাদের নিজস্ব অফিস গুলশান 2-এ, এবং সেখান থেকেও বাংলাদেশ থেকে যেন খুব সহজে আমেরিকান ইমিগ্রেশনে আসা যায় বা আমেরিকাতে আসা যায় বা আমেরিকা সেটেল হওয়া যায়, এটা নিয়েও কিন্তু আমরা কাজ করছি। এবং উই হ্যাভ এ সেটেল অফিস ইন দেয়ার, এন্ড আমাদের কিন্তু নিউ ইয়র্ক সিটিতেও অফিস আছে যেখান থেকে আপনারা এসছেন। অনেক মানুষের এখনো কেস চলছে, ইমিগ্রেশনের কেস চলছে। তারা নিউ ইয়র্ক সিটিতে থাকে কারণ তার লয়ার বা অ্যাটর্নি নিউ ইয়র্ক সিটিতে থাকে, তারা তার কাছাকাছি থাকে এবং খুব ভয়ে থাকে কখন ডাক পড়ে, কখন যেতে হয় না হয়। তো এইরকম মানুষরা নিউ ইয়র্ক থেকে বেরোতে চাচ্ছে না। তো তারা যদি এই বাফেলোতে আসে তখন তারা কি করবে? আমরা প্রথম দিকে যে কেসগুলো পেয়েছি তার মোস্ট নাম্বারস তাদের কিন্তু অলরেডি নিউ ইয়র্ক সিটিতে তাদের লয়ার বা অ্যাটর্নি তাদের ছিলেন। সো আমরা কিন্তু সেই কেসগুলো সবগুলো টেক ওভার করেছি। এবং যারা নতুন আসছেন আপনারা শুনলে খুশি হবেন যে সরাসরি বাংলাদেশ থেকেও কিন্তু অনেকে সরাসরি বাফেলোতে আসছে। সো তাদের যে ইমিগ্রেশন ইস্যুগুলো বা অন্য জায়জালাম আমরা সবগুলো এখানে হ্যান্ডেল করছি, বিকজ জাফরান ইমিগ্রেশনের সাথে টোটাল 4 অ্যাফিলিয়েটেড অ্যাটর্নি ল অফিস আছে। আমরা যে কোনো কেসের জন্য যাদেরকে খুশি আমরা অ্যাপয়েন্ট করি, অ্যান্ড দে আর বেসড ইন নট ইন অনলি বাফেলো অ্যান্ড নিউ ইয়র্ক। এবং আপনি এটাও জানেন যে এখন অনেকগুলো কেস, বেশিরভাগ কেসে কিন্তু অনলাইনে সমাধান হয়ে যাচ্ছে। সো দোজ পিপলস আর নো নিড টু গো ব্যাক ইন সিটি। সো যারা সিটিতেও থাকে তারাও যদি বাফেলো আসে, দে উইল গেট দ্য ফুল ইমিগ্রেশন সার্ভিস, ফুল। অলমোস্ট 50 মস্ক আছে মুসলিমদের বা বাঙালিদের এখানে। আর যতগুলো সংগঠন আছে তাতে আমার কাছে মনে হয় মোর অর লেস 100,000, মানে 1 লাখের মতো বাঙালি এখানে হবে বা তার বেশি হবে। টিভিএন 24 টেলিভিশন সম্পর্কে আপনি কি কিছু জানেন? এতটুকু জানি যে দে আর ইন দ্য বেস্ট টিভি ইন বাংলাদেশি কমিউনিটি, নট অনলি বাংলাদেশি কমিউনিটি। যদি আমেরিকাতে কমিউনিটি বেস করেন বা আদারওয়াইজ যদি বলেন, আমি বলবো টিভিএন 24 ইজ লাইক ইজ মেইনটেইনিং এ ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস ফর দ্য কমিউনিটি। এবং আমার বাসায় একজন আছেন টিভিএন 24 এর ভক্ত, তিনি মানে মোস্ট অফ দ্য টাইম শি ইজ ওয়াচিং টিভিএন 24। মেহেরপুর বা কুষ্টিয়ার মানুষ আমরা কিন্তু হোমসিক, আমাদেরকে সবাই বলে আমরা হোমসিক। ইভেন আমি যখন ঢাকাতেও ছিলাম সুপ্রিম কোর্টে, তখন আমি মেহেরপুর মানুষ পাইনি। আবার কারণ আমরা ঘর থেকে বেরোতে চাই না, আমাদের নিজ ডিস্ট্রিক্টকে আমরা অনেক ভালোবাসি, মাটিকে অনেক ভালোবাসি। তো আমি এই সুদূর আমেরিকাতে থেকেও আমার মেহেরপুর বা আমার বাংলাদেশকে আমি অন্তরে ধারণ করি, শুধু মুখে না, সত্যি কথা এটা। এবং আপনারা অবাক হবেন জেনে যে আমি গত 14 বছরে 29 বার বাংলাদেশে গিয়েছি, 29 বার আমি এসেছি। আমার মন, যদিও আমি থাকি, আমার দেহ থাকে আমেরিকাতে, কিন্তু আমার মন, আমার প্রাণ অল দ্য টাইম ইন বাংলাদেশ, ইন মেহেরপুর। আমি বাংলাদেশের সব কিছু মিস করি। তো বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন আওয়ার কমিউনিটি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।